বিবিসি বাংলা। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ। শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। গাজার জন্য বোর্ড অফ পিস গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। মাঘের শুরুতে শীতের দাপট কম, কি বলছে আবহাওয়া দপ্তর। জামাতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন। এবং পত্রিকার শিরোনাম, জানুয়ারি মাস থেকেই চালু হতে যাচ্ছে সরকারি নতুন বেতন কাঠামো। গাজার জন্য বোর্ড অফ পিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার এতে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য থাকবেন। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে 20 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টি তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রুয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গেব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন যে বোর্ড গঠন করা হয়েছে, তিনি একে যে কোনো জায়গা এবং যে কোনো সময়ের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউস বলছে, বোর্ডের বাকি সদস্যদের নাম পরবর্তী সপ্তাহগুলোতে ঘোষণা করা হবে। পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর যখন ট্রাম্প ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করেছেন, চীন ও রাশিয়াও কিন্তু তাদের নিজস্ব প্রভাব বলয়কে সুসংহত ও সম্প্রসারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই তিনটি দেশই একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যার প্রভাব ইউরোপ সহ অন্যান্য আঞ্চলিক শক্তির উপরও পড়তে পারে। আমরা বিশ্লেষণ করেছি কিভাবে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, আরও দূরের দেশগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে বর্তমানে তার পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কৌশলকে পুনর্নির্ধারণ ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিম গোলার্ধকে। সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই দল থেকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টদের ধারণার একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফুটে উঠে, যারা যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে আরও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এটি আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবায়ন, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এমন বিষয়গুলোকে যেমন অভিবাসন, অপরাধ ও মাদক পাচার, যেগুলো সরাসরি আমেরিকার নাগরিকদের জীবনে প্রভাব ফেলে। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সাম্প্রতিক মন্তব্যে বলেছেন, বিশ্ব এখন শক্তি দ্বারা শাসিত, প্রভাব দ্বারা শাসিত, ক্ষমতা দ্বারা শাসিত, যা 1960 ও 1970-এর দশকে হেনরি কিসিঞ্জার ও রিচার্ড নিক্সনের বাস্তববাদী আদর্শহীন পররাষ্ট্রনীতির সঙ্গে তুলনার অবকাশ তৈরি করতে পারে। তবে এর সঙ্গে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ হতে পারে বিংশ শতকের শুরুতে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি এবং থিওডোর রুজভেল্টের আমেরিকার সাম্রাজ্য সম্প্রসারণের নীতি। পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীত বাঘের গলায়। মাঘ মাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়, এই প্রবাদের সঙ্গে প্রকৃতির আচরণে এবার যেন খানিকটা অমিল। মাঘের শুরুতেই প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া, হাড় কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে শীত কি তবে বিদায় নিতে শুরু করেছে?
কদিন আগে অবশ্য প্রচন্ড শীতে কেঁপেছে মানুষ। পৌষ মাসের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে থেকেছে গোটা দেশ। সপ্তাহ জুড়েও মেলেনি রোদের দেখা। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসে সব থেকে বেশি শীত অনুভূত হয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রায় খানিকটা পরিবর্তন হতে শুরু করে ধীরে ধীরে শীতের বিদায়ের আগমন ঘটে বসন্তের। এবছর জানুয়ারির শুরুতে শীতের সেই দাপট কিছুটা অনুভূত হলেও কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী দেশের কয়েকটি জেলায় এখনো মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকলেও বেশিরভাগ জেলায় তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে রাত ও দিনের তাপমাত্রার ফারাকটা বেশ বড়। শুক্রবার উত্তরের জনপদ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিনাজপুর, পঞ্চগড় ও রংপুর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও বাকি জেলাগুলোতে দিনের তাপমাত্রা অনেকটাই বেড়েছে বলেও জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে। ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুতে শীতের দাপট মনে হয়েছিল অন্যান্য বছরের তুলনায় এবার শীতের প্রভাব খানিকটা বেশি এবং স্থায়ী হতে পারে। আরও অন্তত 3টি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তরও। যদিও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসেই পরিস্থিতি বদলে গেছে। সন্ধ্যার পর এবং শেষ রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় পরিস্থিতি একেবারেই ভিন্ন। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলছেন, শৈত্যপ্রবাহ এখনো চলমান রয়েছে, তবে এর এলাকা কমেছে। কদিন আগে দেশের 50 থেকে 54টি জেলায় একসাথে শৈত্যপ্রবাহ বয়ে গেছে, কিন্তু গতকাল শুক্রবার 3টি জেলায় এবং আজ শনিবার দেশের 4টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকবে জানিয়েছেন তিনি। মূলত সূর্যের তাপের কারণে দিনের তাপমাত্রার সঙ্গে রাতের তাপমাত্রায় বড় ফারাক তৈরি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বিবিসি বাংলাকে মিস জেবুন্নেসা বলেন, আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে যদি শীতের দাপট আরও কমে আসবে। দেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় শীতের প্রভাব থাকবে। তিনি বলেন, ঢাকায় শীত হয়তো খানিকটা কমে গেছে। ঢাকায় আরো 2 দিন এমনই হয়তো থাকবে। দিনের তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে। এক সপ্তাহ মোটামুটি একই রকম থাকবে। কদিন আগে যেমন কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে, সেরকম পরিস্থিতি আর হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেছেন, না, ওরকম হওয়ার আর সম্ভাবনা নেই। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ইসলামী আন্দোলন। 268 আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি। নির্বাচনী সমঝোতার বিষয়ে রাজধানীর পুরানা পল্টনে শুক্রবার প্রেস ব্রিফিং করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির হয়ে এদিন কথা বলেন যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটের 10টি দলের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। শুরু থেকেই ওই জোটে ছিল ইসলামী আন্দোলন। মূলত নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে দলটির সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনকে ওই জোটে রাখার জোর চেষ্টা ছিল। সেই প্রেক্ষাপটে জামাতের জোটের নামও দেওয়া হয় 11 দলীয় নির্বাচনী ঐক্য। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। ঢাকায় বেওয়ারিশ লাশের হিসেব, উত্তরায় বাসায় আগুন লেগে 6 জনের মৃত্যুর খবর, খালেদা জিয়াকে স্মরণ করে নাগরিক শোকসভা, ইসলামপন্থী দলগুলোর জোট নিয়ে সর্বশেষ আপডেট। এসব খবর আজ বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকাগুলোই গুরুত্ব পেয়েছে। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম, জানুয়ারি মাস থেকেই চালু হতে যাচ্ছে সরকারি নতুন বেতন কাঠামো। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আংশিকভাবে আগামী জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই বেতন কাঠামোর কিছু অংশ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র। এই লক্ষ্যে সংশোধিত বাজেটে প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যা দিয়ে 1.5 কোটির বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও ভাতা পরিশোধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন যাচাই বাছাই শেষে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। বেতন কমিশনের প্রতিবেদনে 21 জানুয়ারির মধ্যে পাওয়ার কথা রয়েছে। সূত্র জানিয়েছে, জানুয়ারি থেকেই হয় সংশোধিত মূল বেতন নয়তো ভাতার অংশ কার্যকর করা হতে পারে। সেই ক্ষেত্রে সংশোধিত বাজেট রাখা
সংশোধিত বাজেটে রাখা বরাদ্দই প্রাথমিক বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে বলে মনে করছে সরকার। কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম, রাজধানীতে এক বছরে 643 বেওয়ারিশ লাশ। 2025 সালের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা 643টি লাশ বেওয়ারিশ হিসাবে রাজধানীর বিভিন্ন কবরস্থানে দাফন ও সৎকার করা হয়েছে। এর মধ্যে রায়ের বাজারে 461 জন এবং জুরাইন কবরস্থানে 175 জনের লাশ দাফন করা হয়। পোস্তগোলা শ্মশানে অন্য ধর্মের 7 জনের লাশ দাহ করা হয়। সেই হিসাবে প্রতি মাসে প্রায় 54 অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ দাফন এবং সৎকার করা হয়। গড়ে প্রতিদিন দাফন ও সৎকার করা হয় প্রায় 2 জনের লাশ। আঞ্জুমান মফিদুল ইসলাম ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 16 মাসে দেশে মোট 4732টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশের সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে। আঞ্জুমান মফিদুল ইসলামের তথ্য অনুযায়ী 2024 সালে 570 লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। মানবাধিকার সাংস্কৃতিক সংগঠন MSF বলছে 2025 সালে খুব অল্প সংখ্যক অজ্ঞাত পরিচয় লাশ শনাক্ত করা সম্ভব হলেও বাকি লাশের পরিচয় অজ্ঞাতই থেকে গেছে। অজ্ঞাত পরিচয় লাশের পরিচয় উদ্ধারে অপারগতায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গণমাধ্যমে প্রকাশিত এবং MSF এর তথ্য অনুযায়ী গত বছর 641টি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করা হয়েছে। MSF বলছে, এসব লাশ উদ্ধারের তথ্য জানিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিচয় উদ্ধার করে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। 2025 সালে আঞ্জুমানের মাসিক পরিসংখ্যান, আঞ্জুমান মফিদুল ইসলামের মাসিক পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জানুয়ারিতে 51 জন, ফেব্রুয়ারিতে 44 জন, মার্চে 57 জন, এপ্রিলে 29 জন, মে মাসে 53 জন, জুন মাসে 60 জন, জুলাইয়ে 70 জন, অগাস্টে 45 জন, সেপ্টেম্বরে 59 জন, অক্টোবরে 72 জন, নভেম্বরে 69 জন এবং ডিসেম্বরে 34 জনের লাশ দাফন করা হয়। মর্নিং বার্তার শিরোনাম, বিপিডিবির লোকসান বেড়েছে 94%। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক সংকট আরো গভীর হয়েছে। 2024-25 অর্থ বছরে সংস্থাটির নিট লোকসান দাঁড়িয়েছে 17,021 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ব্যয় সাশ্রয়, আইন সংস্কার এবং উৎপাদন বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমেনি, বরং সরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় বেসরকারি খাতের উপর নির্ভরতা বেড়েছে এবং লোকসান আরো তীব্র হয়েছে। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া বিপুল দায় সামাল দিতে অন্তর্বর্তী সরকার প্রায় 60,000 কোটি টাকা ভর্তুকি দিলেও উৎপাদন ব্যয় ও সিস্টেম লস কমেনি। বিশেষজ্ঞদের মতে কাঠামোগত সংস্কার ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। অপ্রয়োজনীয় এবং ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্র, ক্যাপাসিটি চার্জ ও দীর্ঘমেয়াদী চুক্তি পুনর্বিবেচনা না করলে লোকসান আরো বাড়বে এবং ভবিষ্যতে বিদ্যুৎ খাতে বড় ধরনের আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। প্রথম আলো পত্রিকার শিরোনাম, ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া 268 আসনে তারা নির্বাচন করবে। বাকি 32টি আসনে দলটি পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে, অর্থাৎ 300 আসনে ইসলামী আন্দোলনের ভোট থাকছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হলো। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত 3 বাক্সে বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয়। ইসলামী আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে। তাদের অভিযোগ, তারা জামায়াতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার জামাত ইসলামীর নেতৃত্বে 10 দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে 253টি সংসদীয় আসনে সমঝোতা চূড়ান্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তারা ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন ফাঁকা রেখেছিলেন। সমঝোতা না হওয়ায় এখন এই আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে। মানবজমিন পত্রিকার শিরোনাম, সত্যিকার দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিশিষ্ট নাগরিকরা তার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতান্ত্রিক আদর্শের কথা তুলে ধরেন এবং বলেন তিনি কেবল কোনো দলের নেত্রী নন, দেশের মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। বক্তারা তার শাসনামলে অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নেওয়া উদ্যোগের কথাও উল্লেখ করেন। শোক সভা থেকে খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানানো হয় এবং তার চিকিৎসায় তৎকালীন সরকারের অবহেলা নিয়ে তদন্তের আহ্বান ওঠে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা
অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য দেননি। বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোক সভাটি অনুষ্ঠিত হয়। নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম, খালেদা জিয়াকে ভুল ঔষধে স্লো পয়জনিং করা হয়েছিল, জানিয়েছেন ডাক্তার FM সিদ্দিকী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুনির্দিষ্ট এবং সুচিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী। খালেদা জিয়ার চিকিৎসা এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে অবহেলা, এটা অমার্জনীয় অপরাধ এবং এটা ওনাকে হত্যা করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া ওনার ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট প্রমাণ মেডিকেল বোর্ডের কাছে রয়েছে। যুগান্তর পত্রিকার শিরোনাম, বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে। আসন সমঝোতার পর বিএনপির মিত্রদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও তারা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড়। সংশ্লিষ্টদের মতে মিত্রদের দলগুলোর প্রত্যাশা নির্বাচনে জিততে না পারলেও পরবর্তীতে জাতীয় সরকার বা উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের সুযোগ মিলতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, দলটি শুরু থেকেই জাতীয় ঐকমত্যের সরকারের কথা বলে আসছে এবং নির্বাচনের পর মিত্রদের ভূমিকা তখনই চূড়ান্ত করা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মিত্রদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হওয়ায় আসন ছাড়ের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে কেউ বিএনপির প্রতীকে, কেউ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের শেষে মিত্রদের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম, উত্তরায় ভবনে আগুনে 6 জনের মৃত্যু। রাজধানীর উত্তরায় একটি 7 তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে ভবনটির 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 5ম ও 6ষ্ঠ তলায় বসবাসকারী বাসিন্দাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন ফজলে রাব্বি রেজভি, তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের 2.5 বছর বয়সী ছেলে, পাশাপাশি মোহাম্মদ হারেস, তার ছেলে ও ভাতিজি। বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার 4 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার কারণ তদন্ত করছে। দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম, থানায় থানায় গাড়ি সংকট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুলিশের যানবাহন সংকট তীব্র আকার ধারণ করেছে। থানা ও ফাঁড়িগুলোতে গাড়ির অভাবে নিয়মিত অপারেশন ব্যাহত হচ্ছে। ফলে আসামি গ্রেফতার ও মামলার তদন্ত কার্যক্রমে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় অতিরিক্ত অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও যানবাহন ঘাটতি নিয়ে উদ্বিগ্ন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এই পরিস্থিতিতে পুলিশের জন্য নতুন এবং অতিরিক্ত যানবাহন কেনার প্রয়োজনীয়তা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে। অন্তত সেখানে 300 কোটি টাকা বরাদ্দের কথা বলা হলেও মন্ত্রণালয় 275 কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। তবে পুরো অর্থ এখনও না পাওয়ায় গাড়ি কেনার প্রক্রিয়া এগুচ্ছে না। পুলিশ জানায়, সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগ্নেয়াস্ত্র, লুট ও পুলিশের সদস্য হত্যার ঘটনা তদন্ত চললেও যানবাহনের অভাবে অনেক অভিযুক্তকে আইনের আওতায় আনা যাচ্ছে না। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। গাজার জন্য বোর্ড অফ পিস গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। মাঘের শুরুতে শীতের দাপট কম, কি বলছে আবহাওয়া দপ্তর। জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন। এবং পত্রিকার শিরোনাম, জানুয়ারি মাস থেকেই চালু হতে যাচ্ছে সরকারি নতুন বেতন কাঠামো। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আজ সন্ধ্যা 7:30টায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভ সকাল।